হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটি পুনর্মিলনের গল্প। এই পুনর্মিলনটি কার সঙ্গে কার হবে এবং পুনর্মিলনটি কিভাবে সম্ভব। যদিও তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, তো এই বিচ্ছেদ হয়ে যাওয়াটা থেকে কিভাবে পুনর্মিলন হবে সেই আলোচনা আজকে তোমাদের সঙ্গে করব। কিন্তু এই যে গল্পটা আমরা আজকে আলোচনা করব, সেই গল্পের নাম হচ্ছে ধীবর বৃত্তান্ত। কি? ধীবর বৃত্তান্ত। এই ধীবর মানে জেলে, তো এই জেলের যে বৃত্তান্ত মানে কথোপকথন, যে বিস্তারিত আলোচনা, সেখানে আবার কার পুনর্মিলন হতে পারে? আদৌ কি সম্ভব পুনর্মিলনটা? কি পুনর্মিলন আদৌ হয়েছিল? সেটাই আজকে আমরা জানবো। ধীবর বৃত্তান্ত গল্প কবি কালিদাসের লেখা। তো আমরা সর্বোপরি এটা তোমাদের সঙ্গে আলোচনা করি যে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল, স্কুলওয়ালা ওয়েবসাইট ও স্কুলওয়ালা অ্যাপসও শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তাহলে এই যে পুনর্মিলন আদৌ হয়েছিল কি হয়নি এটা জানতে জুড়ে থাকো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল, তোমাদের বাংলার শিক্ষকের সঙ্গে। চলো আজকে আলোচনা করি ধীবর বৃত্তান্ত। দেখো ছাত্রছাত্রীরা, আমরা ক্লাস 8-এও দেখিয়েছি, ক্লাস 9-এও দেখাচ্ছি। এটা তোমাদের পাঠ্য বই, যেটা সরকার কর্তৃক তোমাদের দেওয়া হয়েছে। আর আমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা হাইলাইট করা আছে। তাহলে চলো যাওয়া যাক। কবি পরিচিতি। ধীবর বৃত্তান্ত গল্পে কবি কে ছিলেন? কবি ছিলেন কবি কালিদাস। বলছেন কালিদাস ছিলেন প্রাচীন ভারতের একজন কি বিখ্যাত সংস্কৃত কবি ও নাট্যকার, যিনি প্রায়শ শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়। তার নাটক ও কবিতা মূলত হিন্দু পুরাণ ও দর্শনের উপর ভিত্তি করে রচিত। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে ছিল কি মহাকাব্য, রঘুবংশ, কুমার সম্ভব, নাটক মালবিকাগ্নিমিত্র, বিক্রমবর্ষীয় এবং অভিজ্ঞান শকুন্তলা, এবং কাব্য মেঘদূত ও ঋতু সংহার। তার সঠিক জীবনকাল নিয়ে মতভেদ থাকলেও তাকে চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে কোনো এক সময়ে জীবিত ছিলেন বলে মনে করেন অনেক ঐতিহাসিক অথবা বিজ্ঞানীরা। কালিদাস প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কবি নাট্যকার হিসাবে পরিচিত। তাকে ধ্রুপদী সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি হিসাবে গণ্য করা হয়। তাহলে আমাদের কালিদাস কে ছিলেন? কালিদাস ছিলেন সংস্কৃত ভাষায় লেখা কবি, যেনাকে ধ্রুপদী সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি হিসাবে গণ্য করা হয়। জীবনকাল আগেই বলেছি যে কবি কালিদাস যে কবে বেঁচে ছিলেন বা তার জন্ম কবে, মৃত্যু কবে, এটা নিয়ে অনেকের মতে কি মতভেদ আছে। অনেকে মনে করেন যে খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে ষষ্ঠদশ শতক পর্যন্ত কবি কালিদাস ওই সময়ের মাঝামাঝিতে তিনি কবিতা লিখেছেন বা মহাকাব্যগুলো লিখেছেন। সাহিত্যকর্ম, তার বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে কি নাটক মালবিকাগ্নিমিত্র, বিক্রমবংশীয়, অভিজ্ঞান শকুন্তলা, মহাকাব্য কুমার সম্ভব, রঘুবংশ, আর কাব্য মেঘদূত ও ঋতু সংহার। তাহলে কবি কালিদাস কি নাটক লিখেছিলেন তোমাদের বললাম, মহাকাব্য কি লিখেছিলেন সেটাও বললাম, কাব্য কি লিখেছিলেন সেটাও আলোচনা করলাম। তাহলে চলো আগে যাওয়া যাক ধীবর বৃত্তান্ত গল্পের বিষয়বস্তু। তো আমরা যে গল্পটা আজকে আলোচনা করব সেই গল্পের নাম হচ্ছে ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্ততে কি হয়েছিল সে নিয়ে আগে আলোচনা করি, তারপর তোমাদের গল্পের লাইন বাই লাইন বুঝিয়ে দেব। এই যে ধীবর বৃত্তান্ত গল্পটিতে, ধীবর মানে তোমরা জানো কি জানো না জানি না,
তবু আমি বলে দিচ্ছি, ধীবর মানে হচ্ছে একটা জেলে। জেলে মানে কি? জেলে মানে হচ্ছে যে ব্যক্তি মাছ ধরে বাজারে বিক্রি করে তাকে জেলে বলা হয়। এই জেলে যে জিনিসটা বৃত্তান্তটা দিয়েছেন, মানে যে গল্পটা শুনিয়েছেন বা কথাটা বলেছেন, তার নিয়ে আজকে আলোচনা। এই যে ধীবর বৃত্তান্ত গল্পটি একটি সামান্য অংশ কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে অভিজ্ঞান শকুন্তলম কাব্য থেকে। অভিজ্ঞান শকুন্তলম মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে এই ধীবর বৃত্তান্ত অভিজ্ঞান শকুন্তলম মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। আর এতে কি দেখানো হয়েছে? দেখানো হয়েছে একটা রাজার সঙ্গে একটা ঋষিমণির মেয়ের পুনর্মিলনের কথা। কি? পুনর্মিলনের কথা। এখানে কি হয়েছিল? রাজা দুষ্মন্ত, কে? মহারাজা দুষ্মন্ত দেবর্ষি কর্ণের তপবনে গিয়ে শকুন্তলাকে বিবাহ করেছিলেন। কি করেছিলেন? বিবাহ করেছিলেন। তিনি বিবাহ করে রাজ্যে ফিরে যান। অনেক দিন হয়ে যাবার পর যখন শকুন্তলা রাজা দুষ্মন্তের চিন্তায় বিভোর ছিলেন, তখন কর্ণের তপবনে উপস্থিত হলেন কে? ঋষি দুর্বাসা। এই ঋষি দুর্বাসাটা কে? ঋষি দুর্বাসা হলেন সেই ঋষি যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন শুনে নাও। যখন শকুন্তলা রাজা দুষ্মন্তের চিন্তায় বিভোর ছিলেন, ঋষি দুর্বাসার আগমন ঘটে ঋষি দেবর্ষি কর্ণের তপবনে। তো এই যে কর্ণের তপবনে ঋষি দুর্বাসা এসেছিলেন, এই দুর্বাসা আসার টেকটি শকুন্তলা পায়নি। কেন? তিনি তার রাজার চিন্তায় বিভোর ছিলেন। তাই ঋষি দুর্বাসা কি করলেন? শকুন্তলাকে অভিশাপ দিলেন। কেন অভিশাপ দিলেন? যে উনি যে কর্ণের তপবনে এসেছিলেন, ওনাকে স্বাগত জানানো হয়নি, আতিথেয়তা বা অতিথি আপ্যায়ন করা হয়নি। তাই তিনি রেগে গিয়ে শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? যে হে বালিকা, তুমি যে ব্যক্তি বা যে পুরুষের জন্য তুমি এত চিন্তিত, সেই পুরুষই তোমাকে চিনতে অগ্রাহ্য করবে। তো শকুন্তলা যখন ঋষি দুর্বাসা অভিশাপটা দেয়, শকুন্তলার কি সখী, এই সখী মানে কি? সখী মানে বন্ধু বা বান্ধবী। তো সখী প্রিয়ংবদা, প্রিয়ংবদা কি বলেছে? প্রিয়ংবদা ভয় পেয়ে গেছে, ঋষি দুর্বাসার কাছে কাকুতি মিনতি করছে যে ঋষি, এর তো কোনো একটা উপায় আছে যে শকুন্তলাকে তার প্রিয়জন বা তার স্বামী চিনতে পারবে। তখন ঋষি দুর্বাসা বলেছিল যে তোমার বান্ধবী বা শকুন্তলাকে তখনই তার স্বামী বা রাজা দুষ্মন্ত চিনতে পারবে যদি তার কোনো স্মারক চিহ্ন শকুন্তলার কাছে থাকে। তাহলে প্রিয়ংবদা চিন্তা করলো যে রাজা যখন রাজ্যের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, শকুন্তলাকে তো একটি আংটি দিয়েছিল। আংটিটা কি ছিল? হীরা বা মণিমুক্তা দিয়ে বানানো একটা আংটি, যেটা শুধু রাজ পরিবারের কাছেই থাকে। তো রাজা দুষ্মন্তের নাম খোদাই করা ছিল এই আংটিতে। প্রিয়ংবদা চিন্তা করলো তাহলে এই আংটিটি হবে সেই দিনকে যেদিনকে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবে না, এই আংটিটি হবে সেদিনকে স্মারক চিহ্ন। মানে এই আংটিটি দেখেই তখন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবে। তো দেবর্ষি কর্ণ যখন তপবনে ফিরে এলেন, এসে শকুন্তলাকে কি করেছিলেন? তার স্বামী গিয়ে পাঠানোর ব্যবস্থা করলেন। তো স্বামী গিয়ে পাঠানোর জন্য তৈরি করলেন। করে যখন শকুন্তলা শচী তীর্থে স্নান করছিলেন, স্নান করার সময় শকুন্তলা কি হলো? হাত থেকে আংটিটি খুলে একটা পুকুরে পড়ে যায়। তো পুকুরে পড়ে গেছে আংটিটি। শচী তীর্থে স্নান করে পুষ্পাঞ্জলি দেবার সময় আংটিটি হাত থেকে খুলে পড়ে যায়। তো শকুন্তলা
ওই অবস্থাতে রাজা দুষ্মন্তের রাজ্যসভায় গেলেন। গিয়ে রাজসভায় যখন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারলেন না, শকুন্তলা তখন খুব অপমানিত বোধ করলেন। সেখান থেকে তিনি ফিরে এলেন। এমতো অবস্থায় নগর রক্ষায় দুই রক্ষী ছিলেন। একটি ধীবরকে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি বিক্রি করতে দেখে কি বলছে যে, বল বেটা, এই আংটি তুই পেলি কোথায়? তো দুই রক্ষী রাজা ধীবরকে নিয়ে রাজশ্যালকের কাছে উপস্থিত হলেন। তো রাজশ্যালক বলছে, বল বেটা চোর, তুই এই আংটি পেলি কোথা থেকে? রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি যাত্রার কাছে তো থাকতে পারে না, তুই পেলি কোথা থেকে? তখন ধীবর বলছে, মহারাজ, আগে আমার কথাটা শুনুন, পূর্বপর শুনুন, তারপর আমি আপনি যা বলবেন সেটাতে মাথা নত করে মেনে নেব। তারপর যদি আপনার মনে হয় আমাকে মারতে মারবেন, যদি মনে হয় ছাড়তে ছেড়ে দেবেন। তো সমস্ত ঘটনা ধীবর রাজশ্যালককে বলল। বলার পরে আংটিটি নিয়ে রাজশ্যালক কি করলো, মহারাজের কাছে গেলেন। তো মহারাজের কাছে গিয়ে রাজশ্যালক যখনই মহারাজকে আংটিটি দেখালেন, তখন মহারাজের মনে পড়ে গেল তার পুরনো দিনের কথা, তার শকুন্তলার সঙ্গে বিবাহের কথা। তো মহারাজ খুশি হয়ে সেই ধীবরকে নগদ অর্থ দান করেছিল। তো এই নগদ অর্থ নিয়ে যখন ধীবর রাজশ্যালককে বলল, এই নগদ অর্থের অর্ধেক আমি আপনাকে দেব, তো রাজশ্যালক তখন বলল যে, ধীবর, আজ থেকে তুমি আমার প্রকৃত বন্ধু হলে। তো বিষয় বস্তুটা ছোট করে তোমাদের বললাম। এবারে চলো আমরা আলোচনা করব গল্প। আজকে তোমাদের সঙ্গে গল্প আলোচনা করে লাইন বাই লাইন চলো। প্রথমে বলেছিলাম মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত আসেনি। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা মানে বিভোর, যেটা আমি তোমাদের আগে বলেছিলাম, অন্নমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন। যেটা আমি বললাম যে ঋষি দুর্বাসা যখন এসেছিলেন, শকুন্তলা তখন তার স্বামীর চিন্তায় বিভোর ছিলেন। তো ঋষি দুর্বাসা আসার টের না পাওয়ায় ঋষি দুর্বাসা অপমানিত হয়েছিল। কেন? তাকে অতিথি আপ্যায়ন বা আতিথেয়তা করা হয়নি, সে ওই কারণেই অপমানিত বোধ করেছিলেন। আর কি বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। যেটা তোমাদের এখানে বললাম যে ঋষি দুর্বাসা অপমানিত বোধ করে বলেছিলেন, হে বালিকা, যার চিন্তায় তুমি বিভোর বা যার জন্য তুমি এত চিন্তা করছো, সেই ব্যক্তি তোমাকে অন্তিম সময় ভুলে যাবে। তো এখানে সেটাই বলছে। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে, আমি কি বললাম যে যখন ওই ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন, তখন সখী প্রিয়ংবদা কি ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি কাকতি মিনতি আর অনুরোধ করলেন। অনুরোধ করায় কি বলেছিলেন যে কোন নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। আমি বললাম না যে তখন ঋষি দুর্বাসা বলেছিল যদি কোনো স্মারক চিহ্ন থাকে তাহলে ঋষি মানে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবে বা ঋষি দুর্বাসার অভিশাপটা কি প্রভাব হবে না। তাহলে দেখো কি বলছে, দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি বলেছিলাম প্রথমে যে শকুন্তলাকে একটি আংটি রাজা দিয়ে গিয়েছিলেন। তোমাদের বলিনি যে পরিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি বলেছিলাম যে দিয়ে গিয়েছিলেন। তো এই দিয়ে যাবার যে পরিয়ে গিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। তোমাদের বলেছি যে তখন প্রিয়ঙ্গরা মনে করলেন বা সখীরা মনে করলেন একই জিনিস, যে সখীরা মনে করলেন যে রাজা তো আংটি দিয়েই গেছে, তাহলে ওটাই শেষ পর্যন্ত হবে ভবিষ্যতে শকুন্তলার স্মারক চিহ্ন। তো মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে
শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। আমি এটাও বলেছিলাম মহিষী কর্ণ যখন তপবনে ফিরে এসেছিলেন, এসে কি শকুন্তলাকে তার স্বামীর ঘরে পাঠানোর ব্যবস্থা করলেন। করে কি বলছে, দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে শকুন্তলাকে চিনতেও পারলেন না। যেটা বললাম যে স্বামী গৃহে গেলে, রাজসভায় গেল, গিয়ে কি হলো, শকুন্তলাকে রাজা দুষ্মন্ত চিনতে পারলো না। কারণ কারণ কি আছে দেখো, কারণ বলছে এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেবার সময় হাত থেকে খুলে পড়ে গেছে কি, শকুন্তলার হাতের আংটি। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। আমি বলেছিলাম যখন রাজা শকুন্তলাকে চিনতে পারেনি, তখন কি শকুন্তলা নিজেকে অপমানিত বোধ করতে লাগলেন। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। এই ধীবর মানে কি, ধীবরের অর্থ হচ্ছে জেলে। ধীবরের অর্থ কি, জেলে। তাহলে কি বলছে, তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পেছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। নগর রক্ষায়, যেমন এখন আমাদের মানে একটা এলাকাকে সঠিক শাসন ব্যবস্থায় চালানোর জন্য কি আছে, প্রশাসন মানে পুলিশ ব্যবস্থা। তখন এই পুলিশ ব্যবস্থা ছিল না, তখন রাজাদের নগর রক্ষী ছিলেন। তখন দুই রক্ষী কি করছে, হাত বাঁধা অবস্থায় একটা ধীবরকে ধরে আনলেন। দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা রাজার আংটি তুই কোথায় পেলি। তোমাদের বলেইছিলাম যে রক্ষীরা বলেছিল যে তুই চোর, রাজার আংটি কোথায় পেলি। তো এখানে কি বলছে, পুরুষ ভয় পাবার অভিনয় করে বলছে আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। পুরুষ কি বলছে যে আপনারা শান্ত হন, আমি চুরি করিনি। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? যেহেতু রাজার নাম খোদাই করা আছে, তাই নিশ্চয়ই ধীবরকে রক্ষী বলছে তোকে কি রাজা সৎ ব্রাহ্মণ বিচার করে এটা দান করেছেন? সেটা তো করেননি। পুরুষ, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে শুক্রাবতারে থাকি। তাহলে ধীবর কোথায় থাকে? শুক্রাবতারে। এটা তোমাদের প্রশ্ন এলে এর উত্তর এটাই হবে। দ্বিতীয় রক্ষী, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি? এখানে বাটপার বলতে কি বোঝানো হচ্ছে? বাটপার বলতে যারা একটু ওই চিটারি করে বা কথা বিক্রি করে খায়, তাদের বাটপার বলে। ঠিক আছে, তো বলছে শ্যালক সূচক, একে পূর্বপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। শ্যালক মানে এখানে রাজ শ্যালক, ঠিক আছে, রাজার শালা। তো কি বলছে, একে সবকিছু বলতে দাও, মাঝে বাধা দিও না। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন বল, কি বলছিলি। এর আগে তোমাদের কাছে দুটো প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে ভালো করে লক্ষ্য করবে যে এখানে দুই রক্ষীর নাম কি। তোমাদের পাঠ্যাংশ থেকে পরীক্ষাতে এই দুই রক্ষীর নাম জিজ্ঞাসা করা হয়ে থাকে, বা পরীক্ষায় এই প্রশ্ন পড়ে থাকে দুটো রক্ষীর নাম কি ছিল। তাহলে ভালো করে না লক্ষ্য করলে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা পারবে না। তাই তোমাদের বলছি এই প্রশ্ন উত্তরটা ভালো করে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রাজশ্যালক যখন বলছে সূচক, এই সূচকটা কি? সূচকটাকে সূচকটা হচ্ছে দ্বিতীয় রক্ষী। পুরুষ, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। জেলে মানে ওইটাই,
মাছ ধরে বাজারে বিক্রি করবে, করে যা পয়সা উপার্জন করবে সেটা নিয়ে সংসার চালাবে। শ্যালক হেসে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। রাজশ্যালক হেসে বলছে, তাহলে তো তোর জীবিকা খুব পবিত্র বলতে হয় দেখছি। তখন ধীবর কি বলছে শোনো, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্ত নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়া পরায়ণ হলেও যজ্ঞীর পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। শ্যালক তারপর এই যে এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা কি দেখে নাও। শুনুন মহাশয়, এরকম কথা বলবেন না। এই কথাটি কে কাকে কেন বলেছিল? তাহলে এই কথাটি কে কাকে কেন বলেছিল? এই কথাটি কবি কালিদাসের লেখা গল্প, নাটক, যেটাও বলবে, যে কবি কালিদাসের লেখা গল্প ধীবর বৃত্তান্তে ধীবর রাজশ্যালককে এই কথাটি বলেছিল। কারণ ধীবরকে রাজশ্যালক বলেছিলেন যে তুই বড়শি জাল বিভিন্ন দিয়ে মাছ ধরিস, ধরে সংসার চালাস, তাহলে তোর বৃত্তি মানে তোর কাজ খুব পবিত্র। তখন উত্তরে ধীবর কি বলেছিল, যে এরকম কথা বলবেন না, যে যে বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছে তা অতি নিন্দনীয় হলেও সেই বৃত্তি ছাড়া উচিত নয়। কারণ যখন সাধারণত ব্রাহ্মণ দয়াপরায়ণ হয়, মানে নরম হৃদয়ের হয়, কিন্তু যখন যজ্ঞের পশু বধ করতে হয় তখন ব্রাহ্মণকেও কিন্তু নির্দয় হয়ে সেই পশুর গলাতেই কি ছুরি চালাতে হয়। তাই যে যে বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছে অতি নিন্দনীয় হলেও সেই বৃত্তি বিষয়ে কিছু খারাপ কথা বলা বা সেই বৃত্তিকে ছেড়ে দেওয়া উচিত নয়। পুরুষ, একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। কি বলছে, এখন যদি মনে হয় আমাকে মারার তাহলে মারুন, আর যদি মনে হয় ছাড়ার ছেড়ে দিন। কিভাবে আংটি পেয়েছি সেটা আমি আপনাদের বললাম। শ্যালক, জানুক। এই জানুকটাকে আগে বলেছিলাম দুটো রক্ষী আছে, দুটো রক্ষীর নাম ভালো করে জানতে হবে। দ্বিতীয় রক্ষীর নাম তোমরা জেনেছিলে সূচক, প্রথম রক্ষীর নাম হচ্ছে কি? তাহলে দ্বিতীয় রক্ষীর নাম ছিল সূচক, প্রথম রক্ষীর নাম হলো জানুক। তাহলে দুটো রক্ষীর নাম জেনে গেলে তোমরা। এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটিটি পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হয়। বলছে ধীবর যদি সত্যি কথা বলে থাকে তাহলে বিনা অন্যায় তাকে অপরাধী বলে গণ্য করা যাবে না। এই যে কথাটি বলেছে এটা সত্যি কি তা একবার অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানটা করবে কিভাবে? ওই আংটিটি রাজার কাছে নিয়ে যাবে। চলো দেখা যাক কি বলতে চাইছে। সুতরাং রাজবাড়িতেই যাই, দুই রক্ষী। তবে তাই হোক, চল রে গাঁট কাটা। এই চল রে গাঁট কাটা কে কাকে বলেছিল? মহাকবি কালিদাসের লেখা গল্প ধীবর বৃত্তান্ত।
বৃত্তান্তে দুই রক্ষী ধীবরকে এই কথাটি বলেছিল। সবাই এগিয়ে চললেন। শ্যালক, সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটিটি কিভাবে পাওয়া গেল সে বিষয়ে মহারাজকে নিবেদন করে তাকে তার আদেশ নিয়ে ফিরছি। তখন রাজশ্যালক, দুই রক্ষী আর ধীবর রাজবাড়িতে গেল। গিয়ে সদর দরজায় শ্যালক বলছে, রাজশ্যালক কি বলছে দুই রক্ষীকে, যে তোমরা এই চোরটাকে সাবধানে সদর দরজায় নিয়ে দাঁড়িয়ে থাকো, এই আংটির ব্যাপারে আমি রাজার সঙ্গে কথোপকথন করে ফিরছি। তো দুই রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবে। রাজশ্যালক বেরিয়ে গেলেন। বলছে আপনি প্রবেশ করুন, রাজার যে মণিখচিত আংটি আপনি পেয়েছেন নাম খোদাই করা, সেটি রাজা দেখলে খুবই খুশি হবে। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখছি খুব বিলম্ব হচ্ছে। প্রভু মানে কি বলতো? প্রভু মানে হচ্ছে মনিব, যার কাছে কাজ করা হয় তাকে প্রভু বলা চলে। তো এখানেও সেই রক্ষী প্রভুই বলেছে। আর বলছে আমাদের প্রভুর দেখছি বিলম্ব হচ্ছে। বিলম্ব মানে দেরি। কেন দেরি হচ্ছে? দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। রাজার কাছে যখন বললে তখনই তো হুট করে যাওয়া যাবে না, রাজার অবসর সময় দেখে তবে না রাজার কাছে যেতে হবে, সেই কারণে বিলম্ব হচ্ছে। প্রথম রক্ষী, জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। তাহলে এই যে আছে, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটি এখনই নিষ্পিস করছে। কে কাকে কার উদ্দেশ্যে বলেছে? তাহলে দেখে নাও কে কাকে কার উদ্দেশ্যে বলেছে। প্রথম রক্ষী, তার মানে কি জানুক। কি বলছে? যে একে মারার আগে এর গলায় যে মালাটা পরানো হবে, এর গলায় যে মালাটা পরানো হবে সেটা গাঁথতে আমার হাত এখন থেকেই নিষ্পিস করছে। তাহলে পুরুষ, জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। জেলে বলছে বিনা দোষে আমাকে মারবেন না, আমার কি অপরাধ? আমি যেটা সত্যি সেটা তোমাদের সামনে বলেছি। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছে। হয় তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। কি বলছে? এই তো আমাদের রাজচালক, আমাদের প্রভু, আমাদের অন্নদাতা, তিনি এসে গেছেন রাজার হুকুমনামা নিয়ে। হয়তো কে শকুনে খাওয়ানো হবে, নাহলে কুকুরে খাওয়ানো হবে। এবার কি বলছে? রাজচালক প্রবেশ করে। চালক, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। বলছে এই জেলেকে ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? আংটিটি পাওয়ার ব্যাপারে এই যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। কি বলছে? আংটিটি পাওয়ার ব্যাপারে এই যা বলেছে তা সব সত্যি প্রমাণিত হয়েছে। সূচক, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী, এই জেলেকে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। বলছে দ্বিতীয় রক্ষী কি বলছে? এই জেলে যে জমের বাড়ি মানে মরার কয়েক সেকেন্ড পূর্বে আবার ফিরে চলে এলো। জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? জেলে তার বৃত্তি হচ্ছে রোজ মাছ ধরা, রোজ বাজারে বিক্রি করা, করে বাজার থেকে কিছু উপার্জন করে সংসার চালানো। তাই আজকের দিনটা তো পুরো এই দুই রক্ষী তাকে ধরে এনে পুরুষের কাছে মানে রাজচালকের কাছে নিয়ে গিয়ে তাকে বন্দি দশায় রেখে সারাদিন বেকার করে দিয়েছে। তো সে সংসার চলবে কি করে? এই কথায় তিনি রাজচালককে ধীবর জিজ্ঞাসা করলেন। শ্যালক, মহারাজ আংটির মূল্যের
সমান পরিমাণ অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। বলছে এই যে আংটিটা মহারাজ পেয়েছেন, পেয়ে ওনার কিছু স্মৃতি মনে পড়ে গেছে, তাই উনি খুশি হয়ে তোমাকে সমান নগদ অর্থ উপহার হিসাবে দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম গ্রহণ করে, প্রভু অনুগৃহীত হলাম। অনুগৃহীত হলাম মানে কি? সে খুব আনন্দিত এবং তাদের বিচারের প্রতি সহানুভূতি দেওয়া। সূচক, এ কি যা তা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। সূচক, এই সূচকটাকে দ্বিতীয় রক্ষী কি বলছে? এই কি যা তা অনুগ্রহ, একে এক্ষুনি আমরা মারবো বলছিলাম, আবার এক্ষুনি নগদ অর্থ উপহার দেওয়া হয়ে গেল। এটা একেবারে যে মানে বলির পাটা থেকে হাতির পিঠে সবাই মানে হাতির পিঠে চেপে রাজ্য ভ্রমণের ব্যবস্থা করা হলো। জানুক হুজুর, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটি রাজার খুব প্রিয় ছিল। বলছে যে পরিমাণ টাকা ধীবরকে দেওয়া হয়েছে সেই পরিমাণটা দেখে মনে হচ্ছে কি যে রাজা এই আংটিটি খুব প্রিয় ছিল। তার উত্তরে কি বলছে দেখো শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটিটি দেখে মহারাজ যে কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। তাহলে পুনর্মিলন কার সঙ্গে কার? শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের। এই আংটিটি দেখেই আবার রাজা দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়ে গেছে যে আমার তপবনে একটা স্ত্রী আছে। স্বভাবত গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা বিহল ভাবে চেয়ে রইলেন। বলছে রাজা স্বভাবে গম্ভীর হলেও কি হবে, কিছুক্ষণের জন্য সেই আংটিটির দিকে বিহল রূপে চেয়ে থাকলেন, মানে খুব আগ্রহ আর চিন্তিত ভাবে চেয়ে থাকা। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। বলছে তাহলে এই আংটিটি ফেরত দিয়ে আপনি মহারাজের একটা ভালো সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। তার মানে বলছে যে আমাদের রাজচালক রাজার সেবা ছাড়ো, বলছে জেলের সেবা করেছে। কেন? কারণ এই আংটিটি পেয়ে রাজা খুশি হয়েছেন, খুশি হয়ে জেলেকে নগদ অর্থ উপহার দিয়েছেন। হিংসা ভরা চোখে তখন এই কথাটি জানুক বলছে, জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ মানে জেলে, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। এখানে ধীবর মানে জেলে একটা গভীর মানসিকতার উত্তর দিলেন। কি? যে তোমরা আমাকে চোর ভেবে আমাকে বলি দেবার জন্য যে ফুলের মালা গাঁথছিলে, সেই ফুলের মালার দাম আমি তোমাদের দেব। যে টাকা পেয়েছি তার অর্ধেক তোমাদের সেই ফুলের দাম হিসাবে দেব। মানে অপমানের সঠিক উত্তর দিলেন। জানুক, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তখন কে বলছে? রাজ শ্যালক বলছে যে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন প্রিয় বন্ধু হলে। এটা সংক্ষিপ্ত ভাবে মানে এই যে ধীবর বৃত্তান্ত গল্প, আংটি পাওয়া এবং শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের পুনর্মিলন, এটা পুরোপুরি তোমাদের সিলেবাসে নেই। তাহলেও এই যে আংটিটা পেয়েছেন, পেয়ে রাজা দুষ্মন্ত বুঝতে পারলেন বা তার পুরনো স্মৃতি মনে পড়লো যে তিনি তপবনে ঋষি কর্ণের কন্যা শকুন্তলাকে বিয়ে করেছিলেন এবং তার পুরনো স্মৃতি ফিরে পাওয়ায় সে আবার পরের অংশে সে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ফিরিয়ে আনবে। এটাই তাদের পুনর্মিলন। তো যাই হোক,
এই যে গল্পটি কবি কালিদাস সংস্কৃত ভাষায় লিখেছিলেন। কি ভাষায় লিখেছিলেন? সংস্কৃত ভাষায়। মহাকাব্যটির নাম কি ছিল? অভিজ্ঞান শকুন্তলা। তাই আমরা তো সংস্কৃত ভাষা পড়তে পারি না সাধারণত, তো এটাকেই বাংলা ভাষায় তর্জমা করেছেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী। যদি প্রশ্ন আসে ধীবর বৃত্তান্ত গল্পটি কে তর্জমা করে বাংলা ভাষায় এনেছেন, তাহলে সত্যনারায়ণ চক্রবর্তী। তাহলে আজকে আমাদের ভিডিও বা আজকে আমাদের লেসন এখান পর্যন্তই। আগামী লেসন নিয়ে আগামী দিনে উপস্থিত হব। তো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।